জুলাই সনদ ও গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মতভেদ দূর করার। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে গেলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে। নেত্রকোনায় বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কা 2 যাত্রী নিহত। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ে নানা অনিশ্চয়তা। কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও সিদ্ধান্ত বাস্তবায়নে নেই পদক্ষেপ। হতাশ দ্বীপের বাসিন্দারা। ইসরায়েলকে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। শনাক্ত করা হয়েছে রেড ক্রসের মাধ্যমে ফেরত দেয়া মরদেহের পরিচয়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10 থেকে 25 টাকা পর্যন্ত ছাড়। জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও ঐক্যমতের সুযোগ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা। রিয়াজ রাহানের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 9 মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই। বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন, সংযোজন বিবেচনা করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে একটা বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেবেন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই, একমতই আছে। কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে। সুতরাং এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে, বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টানাপোড়েন আছে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আইনজ্ঞরা বলছেন, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, যদি প্রাইম মিনিস্টার হোক, প্রধান উপদেষ্টা হোক, তারা চাইলেই চাওয়া মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা কনস্টিটিউশনে ঢুকে না। মনে রাখতে হবে যে কনস্টিটিউশনে ঢুকতে হলে কোনো বিষয়, তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয়। পৃথিবীতে এরকম কোনো বিধান নাই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না হয়, পাস হয় পার্লামেন্টে, তো অটোমেটিক্যালি ঢুকে যাবে কনস্টিটিউশনের মধ্যে, এরকম কোনো বিধান নাই। সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান, সংসদের 2/3 মতামত ছাড়া গণভোটের কোনো কার্যকারিতা থাকে না। নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না। কারণ গণভোটের প্রশ্নটা আসবে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা
আইন পাশ একটা বিল আকারে তার সম্মতি দেবে। সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে, তার আগে না। সুতরাং নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক, উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর। কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে তবে আবার নতুন করে গণভোটের জন্য পাঠাতে হবে। মত দ্বিমতের বিতর্কে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে রাজনৈতিক দলগুলোর নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। পরিস্থিতির একটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও 3 জন। গতরাতে নেত্রকোনা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হয় এই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানে বালু ভর্তি একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়েছিল। এ সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে প্রাণ হারান ভেতরে থাকা 2 যাত্রী আব্দুল জলিল ও শহীদ মিয়া। আহত হয় আরও 3 জন। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। আহতদের পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পাহাড়ে বাধার মুখে পড়ছে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম। সন্ত্রাস দমনে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনকে ঘিরে উত্তপ্ত খাগড়াছড়ির বর্মাছড়ি। সেনাবাহিনী ও প্রশাসনের দাবি, কৌশলে পাহাড়িদের ভুল বুঝিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। অপারেশন উত্তরণ অভিযান থামাতে তৎপর তারা। আপনার কোনো ক্ষতি করেছে আজ পর্যন্ত? আমি শান্তিতে আসি বলতেছি। তা ভালো তো, আমরাও তো শান্তিতেই আছি। সশস্ত্র সন্ত্রাসীদের গোপন তৎপরতা বন্ধে সম্প্রতি খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ির বর্মাছড়ির গহীন অরণ্যে অস্থায়ী সেনা ক্যাম্প করতে গেলে এভাবেই বাধার মুখে পড়ে সেনাবাহিনী। সমস্যাটা তো বলতে হবে। সমস্যা এখানে লেখা আছে স্যার, আমরা মুখে মূলত খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে এই বর্মাছড়ির অবস্থান। দুর্গম পাহাড়ি এলাকা যেখানে সশস্ত্র কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা হয় বলে দাবি সেনাবাহিনীর। সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে। পাহাড়িদের জায়গা দখল করে অস্থায়ী সেনা ক্যাম্প বানানো হচ্ছে এমন অপপ্রচার চালিয়ে স্থানীয়দের উস্কে দেয় ইউপিডিএফ। সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে খিরাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয়দের সাথে বৈঠক করে সেনাবাহিনী ও প্রশাসন। 622 নম্বর যে জায়গার কথা বলতেছেন সেই জায়গাটা রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের ডকুমেন্টসে এবং কাগজ এবং পেপারসে দেখা যাচ্ছে। কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর দাবি যে ক্যাম্প চাচ্ছে না তারা, ওনারা অন্য জায়গায় গিয়ে এই যে আভিযানিক যে কার্যক্রম আছে ওটা পরিচালনা করবেন। এলাকাবাসীর দাবি আপনারা মেনে নেন। ক্যাম্পটি রিজার্ভ ফরেস্টের আওতাধীন জমিতে স্থাপন হলেও পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশের দাবি এটি বিহারের জায়গা। তবে কোনো দলিল বা নথিপত্র দেখাতে পারেনি কেউ। ওটা বনবিভাগে পড়ে না মনে হয়, কারণ ওই বাক্সুরির পশ্চিম পার্সেন্টে ওটা আমার যে জানার মতো আর কি ওইদিকে তো বনবিহারে এটা তো হিল ট্যাক্সের ভিতরে পড়েছে। ইউপিডিএফ সহ আঞ্চলিক সশস্ত্র দলগুলোর অপরাধ দমনে 18 অক্টোবর থেকে বর্মাছড়িতে সেনা অভিযান শুরু হয়। এজন্য স্থাপন করা অস্থায়ী ক্যাম্পটি সংরক্ষিত বনাঞ্চলের খিরাম অংশে, যা বর্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে 500 মিটার পশ্চিমে অবস্থিত। সেনা অভিযানের মুখে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা বর্মাছড়ি ছেড়ে কালাপাহাড় এবং ফটিকছড়ির দুর্গম অঞ্চলে অবস্থান নেয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। খেলতে গিয়ে আর ফেরেনি শিশু আদিবা। নিখোঁজের 7 দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার গ্রামের একটি পুকুরে ভেসে ওঠে কন্যা শিশুর মরদেহ। কেন এই নির্মমতা, এমন প্রশ্ন স্বজন আর প্রতিবেশীদের। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। আর কেউ বায়না ধরবে না বাবার কাছে, একরাশ হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে। বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য। গত 24শে অক্টোবরের ঘটনা।
মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ। সে দেখাই শেষ। এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি। বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ। আম্মু তুমি থাকো, আবু বাজার করে আসছি আইসা মাইয়ার খোঁজ পাই না। মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না, এখানে বাসার পাশে এই জায়গাটা আছে না, এই জায়গায় খেলতে গেছে। হয়তো 10-15 মিনিট পরে মায়ের খোঁজ করছে, মাইয়া কই আইসা আর মাইয়ার কোনো তথ্য পায় না, খোঁজা পায় না। স্বজনরা জানান, আদিবা নিখোঁজের পর অপরিচিত একাধিক নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল। এক পর্যায়ে টাকা দেওয়ার উদ্যোগও নেয় তারা, কিন্তু তা আর হয়নি। সবার একটাই প্রশ্ন, কি দোষ ছিল অবুঝ শিশুটির? কিছু নাম্বার থেকেও আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, দিলে আমরা দিয়ে দেবো। আমরা এটাও চেষ্টা করছি যে আমরা টাকা দিয়ে দিলেও আমাদের মেয়ে ফেরত চাই। এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্ঘাতভাবে হত্যা, এটা হত্যা করাই হয়েছে। কারোর সাথে শত্রুতা নাই যে শত্রুতার কারণে এরকমটা করছে, এটা জানি না যে এই কাজটা করছে সে কোন উদ্দেশ্যে করছে। ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ। পিলারের সাথে তার রশিটা বেঁধে লাশটা পুকুরে পড়ে ফেলে রাখা হয়েছে। তো ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে এটি একটি হত্যাকাণ্ড। আর এই বিষয়ে আমরা কাজ করতেছি এবং ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। নোয়াখালীর হাতিয়ায় খোলা আকাশের নিচে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস। মেঘনার ভাঙনে তলিয়ে এখন এভাবেই চলছে ইসলামপুর দাখিল মাদ্রাসার কার্যক্রম। মেঘনার একের পর এক ঢেউ এখন হাতিয়ার মানুষের কাছে আতঙ্কের নাম। কদিন বাদেই গাছতলায় এই জায়গাটুকু গ্রাস হবে নদীতে, সেই সাথে অনিশ্চয়তার অন্ধকারে ছেয়ে যাবে 400 শিক্ষার্থীর পড়াশোনাও। এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। গাছতলায় রাখা 10 থেকে 12টি বেঞ্চ, সেখানেই চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান। নদী ভাঙনে প্রতিষ্ঠান বিলীন হওয়ায় ঠাঁই হয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আহাদের ভিটায়। অথচ নোয়াখালীর হাতিয়ার ইসলামপুর দাখিল মাদ্রাসার নিজস্ব টিনশেড কক্ষ ছিল 400 শিক্ষার্থী। গেল কয়েকদিন ধরেই ভাঙছে মেঘনার পার, বিলীন হচ্ছে হাতিয়ার ছোট বড় স্থাপনা, সংকীর্ণ হচ্ছে বসতি। এমন ভাঙনেই ইসলামপুর দাখিল মাদ্রাসার 150 শতক জমি গেছে নদীতে। তলিয়ে গেছে মাদ্রাসার শ্রেণীকক্ষ, মাঠ আর গাছপালা। এরপর থেকেই ব্যাহত হচ্ছে পাঠদান। দিন দিনই কমছে শিক্ষার্থীর সংখ্যা। রোদে কষ্ট করি, বৃষ্টিতে কষ্ট করি, ক্লাস করতে কষ্ট হয়। সবাই একসাথে পড়ি, নদীতে ভেঙে গেছে আমাদের মাদ্রাসা, তাই আমাদের কত কষ্ট করে পড়তে হয়। নদী ভাঙার কারণে ক্লাসটা যখন গাছতলে করায় 3 ক্লাস 2 ক্লাস বা 4 ক্লাস একসাথে বসাইলে তাদের মূল যে পড়াগুলো এগুলো আমরা ক্লিয়ার ভাবে দিতে পারি না। কয়েকটি বেঞ্চে একসাথে চলছে ক্লাস। এদিকে ভাঙন অব্যাহত থাকায় শেষ সম্বল প্রধান শিক্ষকের ভিটা মাটিও রয়েছে হুমকিতে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনও পড়েছে অনিশ্চয়তায়। এইভাবে নষ্ট হয়ে যাবে, স্থান করি এখানে 2-3 ক্লাস 4 ক্লাস অনেক সময় একসাথে বসাতে হয়। বসাইলে আমরা ঠিক মতো তাদেরকে লেখাপড়া দিতে পারতেছি না। মাদ্রাসা তো নদী ভাঙি লই গেছে কই, এখন এই যে বাড়ি মেয়েদের আনিয়ে ক্লাস করা, এ আর নইলে 2 মাস বা 2 কাঁঠাল থাকতে বই ব্যাগ। কিছুদিনের ভিতরে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তারপরে ভেঙে এখন বিটা বাড়ির কিছু অংশ এখানে পড়ে আছে, আর কিছু নদীর গর্ভে চলে গেছে। ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অনুমোদনের পর কাজ শুরুর কথা বললেন এই কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ড জিনিসটি সম্পর্কে অবগত আছে, আমরা ভিজিট করেছি এবং ইতিমধ্যে জিনিসটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি সেখানে এমার্জেন্সি কাজ করার অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে অতি দ্রুতই ব্যবস্থা নেব। মেঘনার ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ভাঙন কবলিত বাসিন্দাদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের
অনুমতি দেওয়ায় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানেই পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনো সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশাজনক, ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে হবে। আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনে 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিমপাড়া খ্যাত এই বীজটিতে আমার পেছনে অসংখ্য কটেজ ছিল, যার একটিও এখন অবশিষ্ট নেই। অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস, সেখানেও তালাবদ্ধ। সেন্ট মার্টিনবাসী বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে, যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, পশ্চিমপাড়া, সেন্ট মার্টিন, টেকনাফ। খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় ব্যস্ত সড়কের পাশে খোলা জায়গায়। এতে দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দা ও এই পথে যাতায়াতকারীরা। ময়লার ভাগাড়ের আশেপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি সমাধান। ব্যানারে স্পষ্ট লেখা এখানে ময়লা ফেলা নিষেধ, অথচ বাস্তবে উল্টো চিত্র। ব্যানারের নিচেই গড়ে উঠেছে খুলনা নগরীর অন্যতম বড় বর্জ্যের ভাগাড়। দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলই দায়। খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারী সড়ক। গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের বিভাগীয় শহরে যাতায়াত করতে হয় এই একটি সড়ক দিয়েই। তবে এখানে মূল সড়কের ওপরই গড়ে উঠেছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। বিভিন্ন স্থান থেকে ময়লা এনে জড়ো করা হয়, অথচ রাস্তার পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এই গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় বমি পর্যন্ত চলে আসে। রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক, বাচ্চারা হোক, বয়স্ক লোক, সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত। দিনই 50 বার যাই আসে, 50 বার ওই লিভার উল্টে যায় আর পাল্টে যাচ্ছে। এছাড়া ময়লা বহনের গাড়ি ও ভ্যানের কারণে সড়কের এই অংশে দেখা দেয় যানজট। বছরের পর বছর ধরে এভাবে ময়লা আবর্জনা ডাম্পিং করায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিড়ম্বনায় পড়েছে আশেপাশের দোকানিরাও। জীবিকার তাগিদে নিরুপায় হয়েই থাকতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে। ডাস্টবিনের কারণে আমাদের বেচাকেনা তো হয় না, কাস্টমারও আসে না, বহুত কষ্ট।
1 ঘন্টা 2 ঘন্টা লাগে পার হইতে আর যাইতে। এখানে যে ডাস্টবিন যেটা, এটা আমাদের পোস্টের ঠিক সন্নিকটে। এটার যে ময়লার যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে আমাদের ডিউটি করতে খুব কষ্ট হয়। খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখায় ছড়াচ্ছে রোগবালাই, তবু যেন দেখার কেউ নেই। যাদের পরিবেশ রক্ষার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে পরিবেশ রক্ষা না করে এবং তারা যদি এই দায়িত্ব পালন না করে, তাহলেই জনগণের দুর্ভোগের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবং জনগণের অশান্তির কারণ হয়। পরিবেশ দূষণের কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। 2 পক্ষেরই আসছে আমাদের কাছে আবেদন, সেটা হচ্ছে কন্টেনারটা সরানোর জন্য এক পক্ষ, কন্টেনার রাখার জন্য। যার কারণে আমাদের ওখানে আমরা সুপারভাইজারকে নিয়োগ করেছি যে ওইখানে আসলে কোনটা হলে তারা আসলেই জনগণ সুবিধা পাবে, এটা আমাদের জানা দরকার। অতি গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার যানবাহন। জারিন অর্নি, যমুনা নিউজ। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরও 2 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয় মরদেহগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতরও বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে। এ নিয়ে তেল আবিবকে মোট 15 মৃত জিম্মির দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে হামাস। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 28 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি, কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগছে। দীর্ঘ 33 বছর পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা ডিভাইডার। 1992 সালের সেপ্টেম্বরে অপারেশন জুলিনের অংশ হিসেবে ঘটানো হয়েছিল ভূগর্ভস্থ এই বিস্ফোরণ। এই টেস্টের ঠিক পরেই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের এক স্থগিত আদেশ স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয় সব ধরনের পারমাণবিক পরীক্ষা। সোভিয়েত ইউনিয়নের পতনের পরই নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। তবে রাশিয়ার সাথে রাজনৈতিক উত্তেজনার জেরে আবারও নিউক্লিয়ার টেস্টিং শুরুর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 1992 সালের 23 সেপ্টেম্বর নেভাডা টেস্ট সাইটে চালানো হয় যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক পরীক্ষা ডিভাইডার। এটি ছিল মার্কিন ইতিহাসে 1054তম পারমাণবিক পরীক্ষা। এই নিউক্লিয়ার টেস্টটি ছিল 1991 সালের অক্টোবর থেকে শুরু হওয়া অপারেশন জুলিনের অংশ। উদ্দেশ্য ছিল দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে থাকা অস্ত্রগুলোর কার্যকারিতা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা যাচাই করা। পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রটি তৈরি করেছিল লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি, যেখানে তৈরি করা হয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র। পরীক্ষাটি চালানো হয় ভূগর্ভে, যাতে তেজস্ক্রিয় পদার্থের ছড়িয়ে পড়া রোধ করা যায়। ডিভাইসটির শক্তি ছিল প্রায় 5 কিলোটন। স্থানীয় সময় বিকেল 3টা 4 মিনিটে পরিকল্পিতভাবে ঘটানো হয় বিস্ফোরণ। 1991 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধ শেষ হলে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার গুরুত্ব কমে যায়। 1992 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর একটি স্থগিতাদেশ স্বাক্ষর করেন। এর মাধ্যমেই বন্ধ হয়ে যায় ওয়াশিংটনের সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা, কারণ বায়ুমণ্ডলীয় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ হয়েছিল এরও অনেক আগে। এই ঘটনার পর 1994 সালে যুক্তরাষ্ট্র চালু করে স্টকপাইল স্টিওয়ার্ডশিপ প্রোগ্রাম, যেখানে বাস্তব বিস্ফোরণ ছাড়াই কম্পিউটার সিমুলেশন, হাই স্পিড কম্পিউটিং ও উন্নত বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা। ফলে এরপর আর কখনো নতুন কোনো নিউক্লিয়ার টেস্টের প্রয়োজন পড়েনি। কিন্তু এবার প্রায় 30 বছর পর ফের পারমাণবিক পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে চলমান উত্তেজনার জেরেই এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে নতুন এক পারমাণবিক প্রতিযোগিতার সূচনা, যা হয়ে উঠবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। রেজবানা সাইমা, যমুনা নিউজ। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারালেন ব্রিটেনের রাজার ছোট ভাই অ্যান্ড্রু। মিলেছে রাজপ্রাসাদ ছাড়ার নির্দেশ। স্বয়ং রাজা তৃতীয় চার্লস প্রিন্স অ্যান্ড্রুর উপাধি ডিউক অব ইয়র্ক সহ অন্যান্য সম্মানসূচক রাজকীয় খেতাব প্রত্যাহারের এই ঘোষণা দেন। পাশাপাশি তাকে উইন্ডসরের রাজপ্রাসাদ রয়্যাল লজ থেকে বিতাড়িত করেন। প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন অ্যান্ড্রু। এছাড়াও বছর কয়েক আগে মার্কিন আদালতে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন এক নারী।